নমস্কার, বেদজ্ঞান আয়ুর্বেদা অনুষ্ঠানে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি। বেদজ্ঞান আয়ুর্বেদা অনুষ্ঠান এবং বিভিন্ন ক্রনিক ডিজিজ নিয়ে আমরা এখানে আলোচনা করি, যদিও নির্দিষ্ট বিষয়ে আলোচনায় থাকি এবং সার্বিকভাবে ফোন আমরা নিই। আয়ুর্বেদ চিকিৎসাশাস্ত্র এবং যেই চিকিৎসাশাস্ত্রের মাধ্যম দিয়ে বিভিন্ন ক্রনিক ডিজিজ বা জটিল রোগ থেকে মানুষ বেরিয়ে আসার রাস্তা খুঁজে পাচ্ছেন থ্রু বেদজ্ঞান আয়ুর্বেদা। লাম্বো স্পন্ডিলোসিস, সার্ভিক্যাল স্পন্ডিলোসিস বা মানে অস্টিও আর্থারাইটিস, অস্টিওপোরোসিস, অ্যাঙ্কুলাইজিং স্পন্ডিলোসিস থেকে শুরু করে আমাদের রুমাটয়েড আর্থারাইটিস ইত্যাদি সমস্যাগুলি, যার পরে সিকেডির সমস্যা, কিভাবে মানুষ সুস্থ হচ্ছেন আয়ুর্বেদ চিকিৎসাশাস্ত্রের মাধ্যমে, বেদজ্ঞান আয়ুর্বেদার মাধ্যমে আমরা প্রতিনিয়ত এখানে পেশেন্টদের বক্তব্য তুলে ধরি বা তার পরিবারের সদস্যদের বক্তব্য তুলে ধরি। তো আজকেও তেমনই থাকছে বিষয়বস্তু, এবং আজকের বিষয়বস্তু লাম্বার স্পন্ডিলোসিস। আমরা থাকবো এই বিষয়ে আলোচনায়, কি এই রোগটি এবং কীভাবে এর উৎপত্তি, কীভাবে আমরা বেরিয়ে আসবো এই রোগ থেকে আয়ুর্বেদ চিকিৎসাশাস্ত্রের মাধ্যমে। আমাদের সঙ্গে রয়েছেন ডক্টর সুলতান খান, অনেক স্বাগত ডক্টর খানকে আমাদের অনুষ্ঠানে আসার জন্য। এবং রয়েছেন ডক্টর শর্মিষ্ঠা রয়, অনেক স্বাগত ডক্টর রয়কে আমাদের অনুষ্ঠানে আসার জন্য। আর রয়েছেন আপনারা সরাসরি এই অনুষ্ঠানে লাইভে কথা বলতে। লাম্বার স্পন্ডিলোসিস যারা ভুগছেন ডেফিনেটলি তারা ফোন করুন, এবং আর যে রোগে কথা বললাম সেই সমস্ত রোগে যারা আক্রান্ত রয়েছেন তারাও ফোন করুন। আমাদের ফোন নাম্বার 6292242341, 6292242342, এই দুটি ফোন নাম্বারে ফোন করুন আপনাদের প্রশ্ন এবং জিজ্ঞাসা নিয়ে। একদম ডক্টর রায়ের কাছে যাবো। লাম্বার স্পন্ডিলোসিস, প্রথমত এই রোগ পরিচিতিটা জানবো। লাম্বার স্পন্ডিলোসিস বলতে আমাদের যে ভার্টিব্রা রয়েছে, ভার্টিব্রার মধ্যে যে সার্ভাইকেল রয়েছে, থোরাক্স রয়েছে নিচের দিকে, যেটা হলো লাম্বার, তারপরে স্যাক্রাম বা ইলিয়াক রয়েছে। সেখানে যেটা হচ্ছে কি, পাঁচটা যে ভার্টিব্রা রয়েছে L5, L1 থেকে L5, সেখানে যখন ডিজেনারেশন হয়ে যায় বা ইনফ্লামেশন হয়ে যায়, সেখান থেকে কিন্তু লাম্বার স্পন্ডিলোসিসটা গ্রোথ হয়। এবার সেটার যে আয়ুর্বেদ যেটা বলছে, এখানে বাত অ্যাগ্রাভেশনের কারণ রয়েছে, কারণ পুরো স্পাইনটার মধ্যে পার্টিকুলার ওই এরিয়াটাতে বাত অ্যাগ্রাভেশনটা প্রথমে শুরু হয়, সেখানে ডিজেনারেশন মানে ক্ষয় করে দেয়, ক্ষয় করে জায়গাটাকে শুকিয়ে দিয়ে আস্তে আস্তে কিন্তু সেখানে স্পন্ডিলোসিসটা গ্রোথ করে। তারপরে কি হয়, বাত অ্যাগ্রাভেশন লাম্বার থেকে পুরো শরীরেই স্প্রেড করে ছড়িয়ে যাচ্ছে। আচ্ছা, এই যে আমাদের লাম্বার স্পন্ডিলোসিসের সমস্যাটা তৈরি হয় কোনো কারণে, একটু আগে আমরা আলোচনা করছি চোট লাগলো, হয়তো আমরা অনেক সময় গুরুত্ব দিই না, ছোটোবেলায় পড়ে গিয়েছি বা কোনো কারণে ধাক্কা লেগেছে এমন জোরে, সেটা একটা সার্টেন টাইম পেন হয়েছে, তারপরে বন্ধ হয়ে গিয়েছে, হঠাৎ করে সেটা আবার ফিরে এলো। এটাও কি মানে লাম্বার স্পন্ডিলোসিসের অন্যতম কারণ হতে পারে? হ্যাঁ, এটা অন্যতম কারণ। আর এটা যেটা পয়েন্টটা যেটা রয়েছে না, কি হঠাৎ আমরা ইনজুরি হলাম, ছোট ইনজুরি, ব্যথা পেলাম, সেটা কিন্তু এক্স-রে রিপোর্টে ধরা পড়ছে না। আয়ুর্বেদে এটা বলছে কাটিশুল মানে পেন, সেখানটা কিন্তু একটা বড় কারণ, সেটা কিন্তু কাটি গ্রহ করছে, মানে লাম্বার স্পন্ডিলাইটিসটা গ্রোথ করছে, মানে পেনটা থেকে এবার এটা ডিজেনারেশন হয়ে গেছে। এবার ইনজুরি একটা সবচেয়ে বড় কারণ, তার সঙ্গে লাম্বার স্পন্ডিলাইটিস বেসিক্যালি এটা এজিংও একটা ব্যাপার আছে, মানে এজ বাড়বে তো হবে, কিন্তু যখন ইনজুরি থাকছে তখন কিন্তু সেটা খুব তাড়াতাড়ি হয়েছে। বা ওবেসিটি একটা কারণ, বা কি হচ্ছে কি যে আমাদের লাইফস্টাইলটা রয়েছে, যে আমাদের কাজ যেগুলো রয়েছে, লং টাইম ধরে দাঁড়িয়ে থাকা বা বসে থাকা, এগুলো থেকেই কিন্তু লাম্বার স্পন্ডিলোসিসটা গ্রোথ করেছে। মানে আমাদের লাইফস্টাইলের অন্যতম একটা বড় কারণ। আমরা ধরুন কম্পিউটারের সামনে, এখন তো সবাই কম্পিউটারের সামনে বসে কাজ করছে, ফলে কন্টিনিউ একটা পশ্চার আমরা বসে রয়েছি। এবং আজকালকার দিনে খুব ডিজিটাল ঘড়ি বেরিয়েছে, যে মিনিটে মিনিটে যে তুমি ওঠো, হাঁটো, দৌড়াও ইত্যাদি ইত্যাদি, মানে এখন আমাদের ওর সাপোর্ট নেওয়া দরকার। বাট এইটা কতটা প্রয়োজনীয়তা রয়েছে? আমি একটা ফোন নিয়ে আসছি। হ্যালো, নমস্কার, কে বলছেন? আমি হালিশহর থেকে বলছি। হ্যাঁ, কে বলছেন? আমি অভিষেক চ্যাটার্জি বলছি। বয়স কত আপনার? 33। বলুন, কি প্রশ্ন? বলছি অ্যাঙ্কুলাইটিক স্পন্ডিলাইটিস, যেটা কি পুরোপুরি নির্মূল করা সম্ভব? কার আছে এই রোগটি? আমি অ্যাঙ্কুলাইটিক স্পন্ডিলাইটিসের সমস্যা ভুগছি। রোগটা কবে ধরা পড়েছিল আপনার? এই 2 মাস হলো। 2 মাস? হ্যাঁ। কতটা ইফেক্ট হয়েছে আপনার? এক্সরে রিপোর্ট করেছেন আপনি? হ্যাঁ, এক্সরে করেছি, আর ওই যে HLA-B27 পরীক্ষা করেছি। হ্যাঁ, সেটা তো পজিটিভ থাকবে, কিন্তু এক্সরে রিপোর্টে কি বলছে? বলছে তো, ডাক্তার দেখিয়েছিলাম তো, ডাক্তার বলছে অ্যাঙ্কুলাইটিক স্পন্ডিলাইটিস। কিন্তু বেসিক্যালি ওখানে ক্যালসিফিকেশন হয়, কটা হাড় আপনার ক্যালসিফিকেশন হয়ে গেছে জানেন সেটা? না, সেটা তো ডাক্তারবাবু কিছু বলেন, উনি বলছেন অ্যাঙ্কুলাইটিক স্পন্ডিলাইটিস। ঠিক আছে, আপনি টিভি স্ক্রিনে শুনতে থাকুন। দেখুন, অ্যাঙ্কুলাইটিক স্পন্ডিলোসিসের ট্রিটমেন্ট আয়ুর্বেদে রয়েছে। বেসিক্যালি এটা প্রোগ্রেসিভ রোগ বলা হয়। এটা স্টার্ট হয় আমাদের স্যাক্রোইলিয়াক জয়েন্ট থেকে, তারপর আস্তে আস্তে হোল স্পাইনটা, তারপর আমাদের বডির মাল্টিপল জয়েন্টসগুলোকে ইনভলভ করে নেয়।
আমি এই জন্য জিজ্ঞেস করলাম কারণ এই প্রবলেমটা স্টার্ট হয় আমাদের স্যাক্রোইলিয়াক জয়েন্ট থেকে, তারপর আমাদের যে ভার্টিব্রা কলামের মাঝখানে যে গ্যাপগুলো থাকে সেটা পুরো ক্যালসিফাইড হয়ে যায়। সেটাই কিন্তু আপনাকে বাঁচাতে হবে, না হলে আপনার লাইফটা পুরোপুরি কিন্তু স্টিফ, মানে বডি স্টিফ হয়ে যাবে, হাঁটাচলা আপনার বন্ধ হয়ে যাবে, উঠা বসা আপনার খুবই কষ্টদায়ক হয়ে যাবে। ইভেনচুয়ালি ঘাড় ঘোরাতে গেলে আপনার পুরো বডি ঘুরিয়ে আপনাকে কথা বলতে হবে। আয়ুর্বেদে ট্রিটমেন্ট করার কেন আয়ুর্বেদে এটা আস্তি বা মজ্জাগত বাত রোগ বলা হয়েছে। শরীরে যখন বাতটাকে নর্মাল স্টেজে আমরা রাখবো और বডিকে ডিটক্সিফাইড করবো, তখন দেখবেন আপনি অ্যাঙ্কোলজিস স্পন্ডিলোলিসিসের যে অ্যাডভান্স স্টেজ সেখানে অবধি আপনি যাবেন না, রুটটা এক জায়গায় অ্যারেস্ট হবে। এবার প্রপার ট্রিটমেন্ট হলে এটা নির্মূলও করা যাবে। আপনি প্রয়োজনে যোগাযোগ করতে পারেন, কারণ সদ্য আপনার 2 মাস হয়েছে এবং এই ট্রিটমেন্ট আছে। 2 মাস হয়েছে কিন্তু কটা হাড় ওনার ক্যালসিফাইড হয়ে গেছে, এটা কিন্তু অনেক বড় প্রশ্ন। কেন ক্যালসিফিকেশন স্টার্ট হয়ে গেছে, তারপর আপনি বলছেন আমাকে পুরো নির্মূল করে দিন, সেটা কিন্তু অনেক লেন্দি টাইম ট্রিটমেন্ট, প্লাস আপনার সব কিছু হচ্ছে একটা রিপোর্ট বেসিস ট্রিটমেন্ট। কেন কি একবার যখন হাড় ক্যালসিফাইড হয়ে যাচ্ছে, এটা কিন্তু নর্মাল জিনিস নয়। কেন কি গ্যাপগুলো আমাদের যখন ক্যালসিফাইড হয়ে যাচ্ছে, সেটা কীভাবে আপনি এটা ইমপ্রুভ করতে পারেন, আর রোগটাকে আপনি আটকাতে পারেন। কেন এটা প্রোগ্রেসিভ রোগ, স্যাক্রোইলিয়াক থেকে স্টার্ট হচ্ছে, আপনার গোটা স্পাইনটাকে যখন ধরে নেবে, তো যেখানে দেখা যাচ্ছে আপনার মানে সেক্রামে 3 থেকে 4টে আপনার ক্যালসিফাইড হয়ে গেছে, সেখানে কিন্তু পঞ্চকর্মা থেরাপি আর মেডিকেশন মারফত আপনি রোগটাকে আটকাতে পারেন, নিজেকে মেনটেন্স করে রাখতে পারেন। কিন্তু হয়নি তাহলে খুবই ভালো, তাহলে ট্রিটমেন্ট করে আপনি সুস্থ থাকবেন। একবার ক্যালসিফাইড হয়ে গেলে, মানে জোড়া লেগে গেলে একটা হাড়ের সঙ্গে একটা হাড়, সেটাকে তো সম্ভব না সেপারেট করা। তার পরবর্তীটা যাতে না হয় সেটাই উনি বলছেন, যে সেই ক্যালসিফাইড যদি আর ক্যালসিফিকেশন হয় তার জন্য কিন্তু সেই ট্রিটমেন্ট আছে, অর্থাৎ আছে আয়ুর্বেদ চিকিৎসা শাস্ত্রের মাধ্যমে আপনি সুস্থ হতে পারেন, যাতে আর না এটা বাড়ে। হ্যালো হ্যালো, নমস্কার, কে বলছেন? আমি নদিয়া থেকে বলছি, কৃষ্ণনগর। আচ্ছা, কে বলছেন? আমি মিনা বিশ্বাস বলছি। আপনার বয়স? আমার বয়স হচ্ছে 55 বছর বয়স। বলুন, কি প্রশ্ন? আমার হচ্ছে দুটো পায়ের হাড় ক্ষয় হয়ে গেছে, হাঁটুর। হ্যাঁ, খুব সমস্যা। আমি অনেক ডাক্তার দেখিয়েছি, কিন্তু হচ্ছে এক্সরেও করেছি, এক্সরেও ডাক্তাররা বলছে হাঁটুর হাড় ক্ষয় হয়ে গেছে, এটাই বলছে। ওষুধপত্র খাচ্ছি কিন্তু আমার কমছে না। ঠিক আছে মা, আপনি টিভি শুনতে থাকুন। দেখুন মা, আপনি ব্যথা ওষুধ খাচ্ছেন, তো ব্যথা ওষুধের কাজ যখন অবধি থাকবে তখন অবধি কিন্তু আপনার ব্যথা কম থাকবে। আর যখন ব্যথা ওষুধে পাওয়ার শেষ হবে, সে আলটিমেটলি আপনার ব্যথা যন্ত্রণা আবার স্টার্ট হয়ে যাবে। যেটা হয়েছে আপনিও বুঝতে পারছেন, ডক্টর আপনাকে বলে দিচ্ছে হাড় ক্ষয় হয়ে গেছে। তো যেখানে ক্ষয় হয়ে গেছে সেখানে পেন কিলার তো কোনো কাজ নেই, সেখানে প্রপার ট্রিটমেন্ট আপনার দরকার, যেটা আয়ুর্বেদে আমরা করি। প্রচুর পেশেন্টদেরকে আমরা রিলিফ দিচ্ছি। আপনিও আমাদের চেম্বারে যোগাযোগ করুন, একটা হেল্পলাইন নাম্বারে ফোন করে অ্যাপয়েন্টমেন্ট করি। আপনি নদিয়া থেকে বলছেন, কৃষ্ণনগর আমাদের চেম্বার রয়েছে, সেখানে চলে আসবেন, কলকাতা আসার দরকার নেই আপনার। হ্যালো হ্যালো, নমস্কার, কে বলছেন? আমি দুর্গাপুর থেকে বলছি। হ্যাঁ, কে বলছেন? বয়স কত? কল্পনা সরকার। বয়স? 55 বছর। বলুন, কি প্রশ্ন? বলছি আমার একটুতে খুব ঠান্ডা লেগে যায়, হাত পায়ের আঙুলগুলো ফুলে যায়। ব্যথা আছে? ব্যথা খুব একটা না, কিন্তু আঙুলগুলো ফুলে যায়, লাল হয়ে যায়। কোন আঙুল, হাতে না পায়ে? হাতে, হাতে, পায়ে না, শুধু হাতে। কতদিন থেকে হচ্ছে এটা? এটা এই নিয়ে 2-3 বছর হইলো। মানে ঠান্ডার সময় হয়, গরমে থাকে না। ঠান্ডার সময় হয়, গরমও হয় না। আচ্ছা, শুধু সোয়েলিং আছে, ব্যথা যন্ত্রণা কিছু থাকে না? ঠিক আছে, আপনি শুধু টিভি ফুলে থাকে, ফুলে যায়। আপনি টিভি স্ক্রিনে থাকুন, শুনতে ঠিক আছে? এটা আপনি শীতকালে বলছেন, এটা হচ্ছে, এটা এক রকমের পাতের সমস্যা আপনার, ঠিক আছে? ব্যথা নেই, কিন্তু সোয়েলিং আপনি পেয়ে যাচ্ছেন, হতে পারে ওখানে স্টিফনেসও থাকবে আপনার। আর আপনি বলছেন আপনার ইমিউন সিস্টেম অনেক উইক, তো ইমিউন সিস্টেম স্ট্রং করার জন্য আয়ুর্বেদে প্রচুর হার্বস রয়েছে বা রয়েছে। এখন তো ঠান্ডা সিজন চলছে, শীতকাল, আমলকি তো এখন খুব বেশি পাওয়া যাচ্ছে। তো আমলকি আপনি খান 12 মাস, আমি বলবো, কেন কি একদিনে কিছু আপনি রেজাল্ট বুঝতে পারবেন না। ইমিউন সিস্টেমটা স্ট্রং করতে লেন্দি প্রসেস করতে হয়। কাঁচা হলুদ আছে, আমলকি রয়েছে, আমলকি আপনি রেগুলারলি ইউজ করতে পারেন, যেটা হচ্ছে একটা করে, সেটা আপনি বাড়িতে একটা মুরাব্বা বানিয়ে রেখে দিতে পারেন, যেটা রেগুলারলি আপনি ব্রেকফাস্টে ইউজ করতে পারেন। তাই লং টার্ম যখন আপনি ইউজ করবেন, আপনি দেখবেন আপনার ইমিউন সিস্টেম অনেকটাই ভালো থাকবে। আচ্ছা, আমরা ডক্টরের কাছে যাই, যে আমরা লাম্বার স্পন্ডিলোসিস নিয়ে আলোচনা করছিলাম। এই রোগের ক্ষেত্রে এর মানে নর্মালি এর সিমটম কি থাকে?
নর্মালি যে সিমটম পেন তো অবশ্যই থাকবে, আর যেটা মেইনলি পেশেন্টদের কমপ্লেন থাকে যে দাঁড়াতে পারে না, আস্তে আস্তে দাঁড়ানো বা হাঁটা চলার যে ক্ষমতাটা না কমে যায়, কারণ একটা স্টিফনেস চলে আসে লোয়ার মানে স্পাইনে, সেখান থেকে কিন্তু মুভমেন্টটা আস্তে আস্তে কমে যায়, স্টিফনেস থাকছে, তার সঙ্গে একটা টেন্ডারনেস থাকছে, তারপরে কি হচ্ছে যে পেনটা ব্যথাটা হচ্ছে, পেনটা কিন্তু লোয়ার পোর্শন থেকে রেডিয়েট করছে, কারণ ওখানে কি হচ্ছে যখন লাম্বার স্পাইনের ডিজেনারেশনটা আমরা বলছি, কিন্তু সেখানে আরও কিছু জিনিস রয়েছে, যখন কারণ লাম্বার স্পন্ডিলাইটিস হচ্ছে ডিজেনারেশনের সঙ্গে সঙ্গে কি হচ্ছে সেখানে কিন্তু নার্ভেরও কম্প্রেশন অনেক ক্ষেত্রে দেখা যায়, সেখান থেকে স্টেনোসিস বা হার্নিয়েশন থাকতে পারে, এই কমপ্লেনগুলো কিন্তু থাকে। তো সেখানে বুঝতে হবে যে পেনটা যে হচ্ছে কোথায় হচ্ছে, বা সিমটমটা যে হচ্ছে হয়তো এখানে হার্নিয়েশন হয়েছে সেখান থেকে পেনটা হচ্ছে, সেটাও বুঝতে হবে। তাছাড়া যেটা থাকে উইকনেস থাকে, লোয়ার পোর্শনে অনেকটা হাঁটা চলার ক্ষমতাটা একটু কমে যায়, সেই সিমটমগুলি বোঝা যায় আস্তে আস্তে। তাছাড়া যে হাঁটতে গেলে কি হচ্ছে নামনেস ফিল হবে, মানে বুঝতে পারবে না, অবশ্যতা একটা চলে আসে, জড়তা থাকে, সেই সিমটমগুলোর দ্বারা ইজিলি কিন্তু বোঝা যায় যে আমার আবার স্পাইনে কিছু না কিছু একটা সমস্যা হচ্ছে। আসবো আমরা। হ্যালো হ্যালো, নমস্কার, কে বলছেন? হ্যাঁ আমি হেলেনসা ভবানীপুর থেকে বলছি। আমি কোথা থেকে? হেলেনসা বনটা, হেলেনসা। হ্যাঁ, কে বলছেন? হ্যাঁ, শুক্লা মহন্ত। বয়স কত আপনার? বয়স আমার 30 বছর। হ্যাঁ বলুন, কি প্রশ্ন? হ্যাঁ, আমার সমস্যা দেখা যাচ্ছে হচ্ছে আমার ঘাড়ের পঞ্চায়েত হয়েছে, মানে 1 বছর ধরে হয়েছে, আমি ওষুধ খাচ্ছি, মানে তবু আমার সেই সমস্যাটা মানে ওষুধটা খাওয়ার পরে ব্যথাটা কমে যাচ্ছে, কিন্তু আবার দেখা যাচ্ছে যে আমার ওষুধটা মানে খাওয়া ছেড়ে দিলে আবার আমার ব্যথাটা আবার হচ্ছে। তা আমি 1 বছর আগে আমি মানে করেছিলাম, এক্সরে করেছিলাম, তারপরে MRI করেছিলাম, তখন আমার ধরা পড়েছে যে আমার গলার কাছে স্পন্ডালাইটিস হয়েছে, আর বরঞ্চ কোমরের হাড় আমার, তখন আমার মেয়ে হচ্ছে 8 মাস, তখন আমি প্রেগনেন্ট অবস্থায় সিঁড়ি থেকে পড়ে গিয়েছিলাম, তখন ওই দেখা যাচ্ছে যে MRI-তে মানে আমার হাত থেতলে গেছে, কিন্তু এবার আমি বুঝতে পারছি না যে আমার এই ওষুধটা খাওয়ার পরে কেন কমছে না, বা মানে খেলে পরে ওষুধ কমে যাচ্ছে আর না খেলে আবার বেড়ে যাচ্ছে, সেটা একটু বললে ভালো হতো। ঠিক আছে, আপনি শুনতে থাকুন আপনি। দিদি, এটা বেসিক্যালি আপনি সিমটমসে ট্রিটমেন্ট করাচ্ছেন, মানে লক্ষণে ট্রিটমেন্ট করাচ্ছেন, রোগের চিকিৎসা আপনি করাচ্ছেন না। তো লক্ষণ যেটা আপনি দেখতে পাচ্ছেন ব্যথা হচ্ছে, এই জন্য আপনি ব্যথা ওষুধ খাচ্ছেন। এবার যে রোগটা হয়েছে সেই ট্রিটমেন্ট কিন্তু একমাত্র আপনি আয়ুর্বেদে পাবেন। হাড় ক্ষয় হয়ে গেছে, আপনার সার্ভাইকাল স্পন্ডিলাইটিস হয়ে গেছে আপনি বলছেন, তার ট্রিটমেন্ট আপনি আয়ুর্বেদে করাবেন। কেন কি ট্রিটমেন্ট যখন রোগে করাবেন তাহলে নির্দিষ্ট একটা সময় পর্যন্ত ট্রিটমেন্ট করাতে হবে, ট্রিটমেন্ট বন্ধ হলে কিন্তু সেই রোগ আপনাকে আর ডিস্টার্ব করবে না। আর যখন লক্ষণে ট্রিটমেন্ট করাবে তাহলে দীর্ঘদিন সারা জীবন করে যেতে হবে। তো আপনি একবার ডক্টরকে জিজ্ঞেস করে নেবেন যে ওষুধ খাচ্ছি তখনই ব্যথা কমে হচ্ছে, যখন ওষুধ বন্ধ করছি কেন হচ্ছে। আপনি একটু যোগাযোগ করে নিন, সব থেকে ভালো। আমরা একটুখানি চেম্বার বলে আমরা আলোচনা আবার ব্যাক করছি। প্রথমত বলি, আগামীকাল 8 জানুয়ারি বর্ধমান চেম্বার রয়েছে, 13 জানুয়ারি রয়েছে আগরতলা, 13 জানুয়ারি খড়গপুর এবং মেচেদাতেও চেম্বার রয়েছে, 15 জানুয়ারি রয়েছে বাঁকুড়া অ্যান্ড আসানসোল চেম্বার, 16 জানুয়ারি দুর্গাপুর, 17 জানুয়ারি রয়েছে বহরমপুর চেম্বার, 18 জানুয়ারি মালদায় চেম্বার রয়েছে, 20 জানুয়ারি 20 জানুয়ারি চেম্বার রয়েছে কৃষ্ণনগর, 21 জানুয়ারি বোলপুর, 23 জানুয়ারি শিলিগুড়ি চেম্বার রয়েছে, আর 11 ফেব্রুয়ারি রয়েছে কিন্তু গুয়াহাটিতে চেম্বার। এছাড়া ওয়েডনেসডে হাওড়া, থার্সডে দমদম, ফ্রাইডে যোধপুর কালীবাড়ি চেম্বার, এবং সানডে অবশ্যই কিন্তু যোধপুর কালীবাড়ি এবং দমদমে চেম্বার রয়েছে। এবং ফোন নাম্বার 9073641643, 9831068089, এই অ্যাপয়েন্টমেন্ট নাম্বারসে আপনারা প্রিভিয়াস রিপোর্টস অ্যান্ড প্রেসক্রিপশনস দিয়ে কিন্তু আপনাদেরকে যোগাযোগ করতে হবে। আমরা আবারও যাবো ট্রয়ের কাছে, সেটা হচ্ছে লাম্বার স্পন্ডিলাইটিস, যেখানে আপনি একটা কথা বললেন যে একটা সিমটমের মধ্যে অন্যতম হচ্ছে অবশ হয়ে যাওয়া। আচ্ছা, আমরা অনেক সময় দেখেছি যে আমরা এখন আমাদের নর্মাল লাইফের মধ্যে সবাই ব্যাকপ্যাক ইউজ করে, পিঠের মধ্যে ভারী ভারী ব্যাগ নিয়ে আমরা যাচ্ছি, এবং দীর্ঘ মাস বছর ধরে ওইটা ক্যারি করতে করতে অনেকে কমপ্লেন করে যে কোমর পেন হচ্ছে, এটা লো ব্যাক পেন শুরু হচ্ছে। এইটা কন্টিনিউ করতে 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 এই সমস্যাগুলো নিশ্চয়ই আসতে পারে। অবশ্যই এটাতে দুটো জিনিস হতে, সার্ভাইকালও হতে পারে, লাম্বারও হতে পারে, দুটো জায়গায়। আমরা এই আলোচনাটা এই জন্যই করছি কারণ আমার মনে হয় এটা বলে রাখা ভালো, অনেকেই কিন্তু এই অভ্যেসের মধ্যে রয়েছে। হ্যাঁ, কারণ আমরা ভারী যখন কিছু বহন করি পিঠে, এর প্রেশারটা ভার্টিব্রাতেই আসে, সেখানে যখন হচ্ছে এই দীর্ঘদিন এটা বহন করতে করতে কি হচ্ছে কি একটা ডিজেনারেশনটা খুব তাড়াতাড়ি হচ্ছে, বা খুব বেশি ভারী বহন করলে চান্সেস অফ ইনজুরি অনেকটা বেড়ে যায়, সেটা কিন্তু একটা বড় কারণ। তাছাড়া যেটা রয়েছে স্ট্রেস, কিন্তু দেখবেন আমরা যখন ওভার স্ট্রেসে
থাকে তখনই কিন্তু লাম্বার পোর্শনে পেন হয়। যখন পেন হচ্ছে মানে কাটি শুলটা যখন হচ্ছে ট্রিটমেন্টটা তখন করে নিলে অনেকটা খুব তাড়াতাড়ি রেজাল্টটা চলে আসে, কিন্তু যখনই কাটি গ্রাহ হয়ে যাচ্ছে মানে স্পন্ডিলাইটিস গ্রোথ করে যাচ্ছে তখন কিন্তু একটু যে ট্রিটমেন্টের টাইমিং লাগছে, ঠিক আছে। সেখানে যদি কেউ যদি নর্মাল পেন হচ্ছে তখন যদি শুধুমাত্র পঞ্চকর্ম নেয়, মেডিসিনও দরকার পড়ে না, সেখান থেকে কিন্তু অনেকটা বেরিয়ে আসতে পারে। একদম আমরা আসবো। হ্যালো হ্যালো, নমস্কার। নমস্কার, কে বলছেন? আমি হাওড়া পাঁচলা থানা থেকে বলছি। হ্যাঁ, কি নাম আপনার? প্রভাত মালিক, বয়স আমার 45। বলুন। ম্যাডাম, আমার হাঁটুর গাঁট প্রচন্ড মটাং মটাং করে আওয়াজ হয়, আর কোমরে একটা টান আছে, আর মাথার ঠিক টিকির কাছটা একটা ঝিনঝিনি ভাব, আর ঠিক সকাল 5টা হবে দুটো হাত একটা ঝিনঝিনি ভাবে যন্ত্রণা হচ্ছে। ঘাড়ে এক্সরে করা হয়েছে? হ্যাঁ, ঘাড়ে এক্সরে করা হয়েছে আপনার? না স্যার, আমি একটা হোমিওপ্যাথি ওষুধ খাচ্ছিলাম, ডাক্তার বলছেন এই ব্যাপার আপনার স্পন্ডিলাইটিস আছে, আমি কোনো এক্সরে রিপোর্ট করিনি। ঠিক আছে, আপনি টিভি স্ক্রিন শুনতে থাকুন। দেখুন, আপনি বয়স বলেন 45, ঠিক আছে, আর আপনার ঘাড়, কোমর, হাঁটু 3 জায়গায় কিন্তু আপনার এফেক্ট হয়ে গেছে। এবার আপনি বলেন সকাল 5টা বাজলে দুটো হাত অবশ হচ্ছে, এটা কিন্তু সার্ভাইকাল রেডিকুলোপ্যাথি হতে পারে। ঘাড়ে যখন আপনি এক্সরে করবেন তখন আপনি বুঝতে পারবেন। আর সেকেন্ড, আপনি বলেন হাঁটুতে আপনার আওয়াজ হচ্ছে, তো হাঁটু যে যখন আওয়াজ হচ্ছে এর মানে হচ্ছে সাইলিন ফ্লুইডগুলো কমে গেছে, আপনার হাড় ঘষা পড়ছে আপনার, এই জন্য সাউন্ড হচ্ছে আপনার। তো আপনি একটি কাজ করুন, আয়ুর্বেদ ট্রিটমেন্ট করান। কেন আয়ুর্বেদ যখন আপনি ট্রিটমেন্ট করাবেন না, যে সার্ভাইকাল লাম্বার আর অস্টিওআর্থ্রাইটিস তিনটেই কিন্তু সুন্দর ট্রিটমেন্ট। একটা ট্রিটমেন্ট মানে পঞ্চকর্মাতে বা মেডিকেশন 3 দিক থেকে আপনি ইমপ্রুভমেন্ট পেয়ে যাবেন। কেন কি আমরা ট্রিটমেন্ট বেসিক্যালি বাতের ট্রিটমেন্ট করব, তো বাত থেকে সামাক করার জন্য যে ওষুধগুলো আছে সেটা আমরা প্রেসক্রাইব করি, প্লাস পঞ্চকর্ম থেরাপি ডিটক্সিফিকেশন জন্য। তাহলে 3টে রোগটাই আপনি কিন্তু একটা ট্রিটমেন্ট করলে 3টে রোগে কিন্তু উন্নতি আপনি পেয়ে যাবেন। সেকেন্ড জিনিস হচ্ছে যাদের কিন্তু এরকম হাড়ে সাউন্ডগুলো পাওয়া যায় তারা কিন্তু একটা কাজ করতে পারে, রাত্রেবেলা 1 গ্লাস জলে 1 চামচ ঘি, দেশি ঘি দিয়ে সেটা বয়েল করে হাফ গ্লাস করে রাত্রেবেলা ঘুমানোর সময় খেয়ে ঘুমাবেন। এটা মিনিমাম 15 দিন থেকে 1 মাস করবেন, দেখবেন এই সাউন্ডগুলো যেটা হাড়ে হয়, খড়খড় মানে হাঁটুতে বলুন বা যে কোনো যে জায়গায় কিন্তু হয় না যে কিছু করতে গেলে ফড়াং করে একটা আওয়াজ চলে আসছে, সেটা কিন্তু ইমপ্রুভ হয়ে যাবে। হ্যালো হ্যালো, নমস্কার, কে বলছেন? আমি জলপাইগুড়ি থেকে বিকাশ সেনগুপ্ত বলছি। বয়স কত আপনার? বয়স আপনার 56। বলুন, কি প্রশ্ন বলুন। প্রশ্ন হচ্ছে আমার প্যারালাইসিস হয়েছিল 5 বছর আগে, ঠিক আছে। প্যারালাইসিসটা মোটামুটি সুস্থ হয়ে আসছিলাম, তারপরে একজন এসে আমাকে এমনভাবে ফিজিওথেরাপি করিয়েছে, কোমর থেকে 4 আঙ্গুল নিচে 4-5 আঙ্গুল নিচে একটা স্তম্ভ মতো মানে ইয়ের মতো হয়ে গেছিল, আপনার চাকের মতো ফুলে গেছিল। সমস্ত রগগুলো নিয়ে আমার পাটাকে শক্ত করার জন্য এক জায়গায় রগগুলো সব জমিয়ে দিয়েছিল, এখন পাথরের মতো শক্ত হয়ে আছে। আমি হাঁটতে পারি না, পাটা বেড়ে বেড়ে যাচ্ছে, দুটো পায়ে বেড়ে যাচ্ছে, আমি হাঁটতেও পারছি না। ঠিক আছে, আপনি টিভি স্ক্রিনে থাকুন, শুনতে থাকুন। আপনি আপনার বাড়ির লোককে সমস্ত রিপোর্ট দিয়ে আমাদের চেম্বারে যোগাযোগ করতে বলুন। শিলিগুড়ি আমাদের চেম্বার রয়েছে, প্রত্যেক মাসে 2বার আমাদের ভিজিট হয়। সমস্ত রিপোর্ট নিয়ে পাঠান, আর ট্রিটমেন্ট স্টার্ট করলে ইমপ্রুভমেন্ট আপনি পেয়ে যাবেন। আর একদম 23শে জানুয়ারি শিলিগুড়িতে চেম্বার রয়েছে, আমার মনে হয় একটা অ্যাপয়েন্টমেন্ট করে আপনি পৌঁছে যান, কারণ আপনি যে সিমটম বললেন হঠাৎ করে কালকেই তো হয়নি, আপনার হয়েছে অনেকদিন ধরে, এবং তার ট্রিটমেন্টটা আপনি করছেন, তো তার প্রেসক্রিপশন এবং রিপোর্টস নিয়ে অবশ্যই যোগাযোগ করুন। হ্যালো হ্যালো হ্যালো, কেউ আছেন? আমি ডক্টর খানের কাছে যাই। কাকে বলছেন? হ্যাঁ, আপনাকেই বলছি। বিকাশবাবু আপনার উত্তর দিয়ে দিয়েছেন, আপনি শুনতে থাকুন, ধন্যবাদ। ডক্টর খানকে বলছিলাম যে এই যে লাম্বার স্পন্ডিলোসিসের পেশেন্ট যারা রয়েছেন, দীর্ঘ সময় ধরে তারা ভুগছেন, পেইন কিলার, এখানেও আমি বলবো অন্য প্যাথির ক্ষেত্রে একটাই রাস্তা, সেটা হচ্ছে পেইন কিলার। আদারওয়াইজ ইঞ্জেকশন, নয় ওরাল নিচ্ছে নয় ইঞ্জেকশন নিচ্ছে, এর কোনো সলিউশন নেই। এবং এক সময় এক্সট্রিম পর্যায়ে পৌঁছে যাচ্ছে মানুষ, যে হার্ট মুভমেন্ট রেস্ট্রিক্টেড হয়ে যাচ্ছে, সেইখানে আয়ুর্বেদ চিকিৎসাশাস্ত্র কাজ করছে কীভাবে? দেখুন, বেসিক্যালি কোমরে তো আমাদের অনেক কিছু সমস্যা হয়, শুধু স্পন্ডিলোসিস না, যেরকম অ্যাঙ্কোলাইজিং পেশেন্ট ফোন করলো, সেটাও প্রবলেমটা আমাদের কোমর থেকে স্টার্ট হয়। তো সবথেকে বড়ো জিনিস হচ্ছে একটা, তো আমাদের ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস সবথেকে বড়ো একটা ফ্যাক্টর আছে, যে কোমরে ব্যথা হলো মানে শুধু স্পন্ডিলোসিস আমরা ধরতে পারি না।
এবার স্পন্ডিলিসিস সঙ্গে আমরা যখন এক্সরে রিপোর্ট চাই, কেন কি অনেক সময় সেখানে দেখা যায় কি হাড় হয়ে গেছে, অনেক সময় দেখা যায় অস্টোফাটিক চেঞ্জ হয়েছে, মানে হাড় বেড়ে গেছে, অনেক সময় যেটা ম্যাডাম বললো হার্নিয়েশন হয়ে গেছে, কম্প্রেশন হয়ে গেছে, বা ডিস্ক একটা জায়গা থেকে একটা একটু সরিয়ে গেছে। তো অনেক রকম সমস্যা আমাদের কোমরে হয়, সেই জন্য আমাদেরকে এক্সরে রিপোর্টটা ইম্পর্ট্যান্ট, আমরা দেখতে চাই যে এক্সরে রিপোর্ট দেখলে আমরা বুঝতে পারি যে এক্স্যাক্টলি প্রবলেমটা কী হয়েছে, শুধু হাড় হয়ে গেছে না এর সঙ্গে হাড় গ্রোথ হয়েছে বা হার্নিয়েশন হয়েছে, এটা একটা পয়েন্ট। আর সেকেন্ড পয়েন্ট হচ্ছে আয়ুর্বেদিক ট্রিটমেন্ট এই জন্য দরকার আমাদেরকে, কেন কি আমরা রোগের চিকিৎসা করছি, রোগের চিকিৎসা হচ্ছে সবথেকে ইম্পর্টেন্ট। মানুষ প্রত্যেক দিন ডক্টর বদলাচ্ছে, চেম্বার বদলাচ্ছে, রাজ্য বাইরে গিয়ে চিকিৎসা করছে, কেন? রোগের চিকিৎসার জন্য। কিন্তু পেশেন্ট এটাই জানতে পারছে না যে আমি যে ওষুধগুলো খাচ্ছি সেটা হচ্ছে সিমটোম্যাটিক ওষুধ আমি খাচ্ছি, যে আমার ব্যথা হচ্ছে, এক্স্যাক্টলি যে ব্যথা হচ্ছে সেই ব্যথা ওষুধ আমি খাচ্ছি, বা আমার ক্যালসিয়াম জন্য কিছু সাপ্লিমেন্ট নিচ্ছি, বা আমি কিছু স্টেরয়েড নিচ্ছি, কিন্তু যে রোগটা আমার হয়ে গেছে সে অ্যাকচুয়ালি যে ট্রিটমেন্ট হচ্ছে কি হচ্ছে না। কেন কি এইসব জিনিসগুলো আপনি যখনই ক্রস কোয়েশ্চেন করবেন তখনই আপনি মুখে উত্তরও পেয়ে যাবেন যে এক্স্যাক্টলি আপনি কীরকম ট্রিটমেন্ট করাচ্ছেন। বা আজকে তো আপনি অনেক পেশেন্ট আছে যারা কিন্তু বুঝে যায় যে ওষুধ সেমই আছে, শুধু কোম্পানি নাম চেঞ্জ আছে, তো এটা কিন্তু ট্রিটমেন্ট নয়, বুদ্ধিমান হলে সুইচ করে যান, বুঝেই যায়। কিন্তু এক্স্যাক্ট ট্রিটমেন্টটা হচ্ছে যে আমার রোগটা যেটা হয়েছে সেই ট্রিটমেন্টটা উইদাউট পেন কিলার দিয়ে যেটা আয়ুর্বেদিক করতে পারছে। আয়ুর্বেদ চেম্বারে আজকে আমরা প্রচুর পেশেন্টদেরকে পঞ্চকর্মা আর মেডিকেশন মারফতে কিন্তু ইম্প্রুভমেন্ট দিচ্ছি, আমাদের কোনো পেন কিলার দরকার পড়ে না। আমরা বেসিক্যালি যে রোগ হয়েছে সেই রোগ নিয়ে চিকিৎসা করি, কেন কি দোষ, ধাতু, প্রগতি এইসব ন্যাচুরাল জিনিসকে নিয়ে আমরা চলি, আর ন্যাচুরাল জিনিসভাবে আমরা ট্রিটমেন্ট করি, পেশেন্ট ইম্প্রুভমেন্ট পেয়ে যায়। একদম। হ্যালো, হ্যালো, নমস্কার, কে বলছেন? আমি বলতে চাচ্ছি যে আমার যে ঘাড়ে, আচ্ছা, আগে আপনার নামটা বলুন, আপনার নাম, বয়স, জায়গা এগুলো আগে বলুন। টিভিতে শুনবেন না, ফোনে শুনুন। আলোরানী পাল। আর কোথা থেকে? হ্যাঁ, কোথা থেকে বলছেন? আমি শিলিগুড়ি বিধাননগর থেকে। আর আপনার বয়স কত? বয়স 50 বছর। বলুন, কি প্রশ্ন? আমার হচ্ছে দুই মুড়ে ঘাড়ে ব্যথা প্রচন্ড, আর পায়ের মানে ডান পায়ের হাঁটুতে ব্যথা, মানে আমি পাটা ভাগ করে বুঝতে পারি না। আর মানে আমি হোমিওপ্যাথি ওষুধ খাই, তখন হচ্ছে ঘাড়ের ব্যথা একটু মানে কমে যায়, তারপরে আবার ব্যথাটা বাড়িয়ে যায়, মানে কিছুদিন পরে মানে আমি শুতেও পারি না, এই ফেলে ফেলে ঘাড় ঘুরাইতেও পারি না। হোমিওপ্যাথি ডাক্তার বলে কি যে স্পন্ডিলাইটিস, এটার জন্য যদি কোনো থাকতো আমাকে বললে ভালো হতো। ঠিক আছে, আপনি টিভি শুনতে থাকুন। আপনি সমস্ত রিপোর্ট নিয়ে দিদি চেম্বারে যোগাযোগ করুন, প্রপারলি ট্রিটমেন্ট করান, সুস্থ হয়ে যাবেন। ঘাড়, কোমর, হাঁটু যে কোনো সমস্যা আয়ুর্বেদে খুব সুন্দর ট্রিটমেন্ট রয়েছে। আমরা তো মাল্টিপল সমস্যা নিয়ে চিকিৎসা করছি, যে ঘাড়ও এফেক্ট হয়ে গেছে, কোমর এফেক্ট হয়ে গেছে, হাঁটু এফেক্ট হয়ে গেছে, তো সেই জন্য পেশেন্টদেরকে যে খুব বেশি লেন্দি ট্রিটমেন্ট করতে হবে সেটাও নেই। আমরা নির্দিষ্ট টাইম বাউন্ড ট্রিটমেন্ট, প্রত্যেক রোগের জন্য আমরা টাইম বাউন্ড ট্রিটমেন্টই করি, কেন ডিপেন্ড করছে আপনার রোগ কতটা সিভিয়ার হয়ে গেছে। আপনার রোগ যেমন থাকে সেরকম আমরা সময় চাই যে আমাদেরকে এতদিন চিকিৎসা করতে হবে, কেন কি সেই সময়টা এই জন্য কি এক দুবার আমরা যখন পরীক্ষা করি তখন আমরা ভালো খারাপও বুঝতে পারি। যেরকম কারো ডায়াবেটিস রয়েছে তাদেরকে আমরা 15 দিনের রিপোর্ট দেখতে পারি, HbA1c চেক করতে পারি 3 মাস পর আমাদের ট্রিটমেন্ট বা ওষুধে কেমন পেশেন্ট রয়েছে। এবার কারো হাড়ের সমস্যা রয়েছে, MRI রিপোর্ট করেছে, 3 মাস পর ট্রিটমেন্ট পর আবার আপনি এক্সরে চেক করে দেখুন বা MRI করে দেখুন আপনি যে আগে থেকে আপনি কেমন হয়েছে। অনেক কিছু সায়েন্টিফিকলি ট্রিটমেন্ট যেরকম করা হয় সেরকমই আমরা কিন্তু করি, সেই জন্য আমাদেরকে টাইম বাউন্ড ট্রিটমেন্ট, আর টাইম বাউন্ডেই কিন্তু আমরা প্রত্যেক পেশেন্টকে রেজাল্টও দিই। আপনাদের আবারও বলে রাখি, আগামীকাল বর্ধমান চেম্বার রয়েছে এবং 13 জানুয়ারি আগরতলা, 13 জানুয়ারি খড়গপুর এবং মেচেদা চেম্বার, 15 জানুয়ারি বাঁকুড়া আসানসোল, 16 জানুয়ারি দুর্গাপুর, 17 জানুয়ারি বহরমপুর চেম্বার, 18 জানুয়ারি মালদাতে চেম্বার রয়েছে, 20 জানুয়ারি 20 জানুয়ারি রয়েছে কৃষ্ণনগর, 21 অর্থাৎ 21 জানুয়ারি রয়েছে বোলপুর, আর 23 জানুয়ারি শিলিগুড়ি চেম্বার, এবং ফেব্রুয়ারি মাসে 11 তারিখ অর্থাৎ 11 ফেব্রুয়ারি গুয়াহাটিতে চেম্বার রয়েছে। ওয়েডনেসডে হাওড়া, থার্সডে দমদম, ফ্রাইডে যোধপুর কালীবাড়ি এবং সানডে যোধপুর কালীবাড়ি এবং দমদমে চেম্বার রয়েছে। 90764164 এবং 9831068089 আপনাদের কিন্তু অ্যাপয়েন্টমেন্ট করতে হবে প্রিভিয়াস রিপোর্টস এবং প্রেসক্রিপশনস নিয়ে। আর আমরা একটু যাব ডক্টরের কাছে, যে আজকে যে রোগটা নিয়ে আমরা আলোচনা করছি, এই যে সার্ভাইকাল স্পন্ডিলোসিস, এবং এখানে পঞ্চকর্মা এটা একটা দিক এবং একটা বিশাল বৃহত্তর দিক, কিভাবে হচ্ছে। আমার একটা ফোন নিয়ে আসছে। হ্যালো, হ্যাঁ যাই হোক,
পঞ্চকর্মা কি হচ্ছে, যখন আমরা আয়ুর্বেদ আমরা দোষ নিয়ে কথা বলি, তো পার্টিকুলারলি হয়তো লাম্বার স্পন্ডিলাইটিসে ভার্টিব্রাতে দোষ অ্যাগ্রাভেশনটা বেশি হয়েছে, তার মানে কি বুঝে নিতে হবে যে ফুল বডিতে দোষ অ্যাগ্রাভেশনটা বাড়ছে। আসবো আমরা একটা ফোন নিয়ে আসি। হ্যালো হ্যালো, নমস্কার, কে বলছেন? নমস্কার, আমি শেখ নকুল ইসলাম বলছি। আচ্ছা, কোথা থেকে বলছেন? আমি বর্ধমান থেকে বলছি ম্যাডাম। আর বয়স? বয়স হচ্ছে 52। বলুন কি প্রশ্ন? হ্যাঁ, বলছি আমার এই কোমরের বাঁ পায়ে, হ্যাঁ কোমর থেকে বাঁ পায়ে শিরাতে লাগছে, বুঝছেন, বাথরুমে গিয়ে বসতে পারছি না। হ্যাঁ হ্যাঁ, বাঁ পায়ে খুব ব্যথা হচ্ছে, বুঝতে ম্যাডাম, দিয়ে শিরা টান হচ্ছে মনে হচ্ছে, বাথরুমে বসতে পারছি না। ওটা কি হয়েছে একটু ডাক্তারবাবুর সাথে একটু কনসাল্ট করতাম। ঠিক আছে, আপনি টিভি শুনতে থাকুন, বলছেন কি হয়েছে বা কীভাবে আপনি ভালো হবেন সমস্ত উত্তরই দেবো আপনাকে। কালকে আমি বর্ধমানের চেম্বারে থাকবো, কালকে বর্ধমান চেম্বারে যোগাযোগ করুন। একদম, যেটা পঞ্চকর্ম নিয়ে আলোচনা করছিলাম। তো যখন হচ্ছে আমরা যখন পঞ্চকর্মা ট্রিটমেন্টগুলো করছি, মানে পূর্বকর্মা স্নেহন সেদন করছি, সেটা কিন্তু হেড টু টো হচ্ছে। যারা আমাদের সেন্টারে পঞ্চকর্মা নেয় ওরা জানে, কারণ পার্টিকুলার কোমরের ট্রিটমেন্ট হচ্ছে না, কিন্তু স্নেহন হেড টু টো করা হচ্ছে। তারপরে কি করা হচ্ছে, পার্টিকুলার যেহেতু দোষ অ্যাগ্রাভেশনটা লাম্বার স্পাইনে বেড়েছে, পার্টিকুলার ফোকাসটা তখন ওখানে করে কিছু লোকাল বস্তি, যেরকম কাটি বস্তি, সেগুলো করা হলো। তারপরে মেন হচ্ছে যে পঞ্চকর্ম 5টা কর্ম বস্তিকর্ম করা হয়, কারণ বস্তিকে বলা হয় অর্ধ বাত চিকিৎসা, মানে বাত হয়েছে এর অর্ধ চিকিৎসা বস্তিতেই হয়ে যাবে। তো সেই পঞ্চকর্ম প্রোটোকল দিয়ে কিন্তু মেইনলি স্নেহন করা, মানে স্নিগ্ধতা বডিতে করলে তাতে কিন্তু মুভমেন্টটা চেঞ্জ হয়ে যায় আপনার, বা যে অ্যাগ্রাভেশনটা বেড়ে গেছে, ডিজেনারেশনটা অনেক বেড়ে গেছে, সেটা কিন্তু এই স্নিগ্ধতার মাধ্যমেই কন্ট্রোল করা পসিবল। আর অবশ্যই বলবো যে এই যে টানা আমরা দেখেছি যে পঞ্চকর্মা পরে যখন এটা মানে সুস্থ হয়েছে, তখন তার কাছে নতুনভাবে কিন্তু এটা লাইফ ফিরে পাওয়া। আমরা নর্মালি এই যে ফোনগুলো আসছে আমাদের বেশিরভাগ সময় আমরা শুনতে পাচ্ছি যে পেনকিলার খাচ্ছে, দীর্ঘতম স্টেরয়েড নিচ্ছে, কিন্তু লাভের লাভ কিছু হচ্ছে না। আয়ুর্বেদ বলছেন না, যেটা বললেন ওটা খান আপনি, যে লক্ষণের ট্রিটমেন্ট না। এক্স্যাক্টলি, কেন মেন যেটা আয়ুর্বেদের ট্রিটমেন্ট হচ্ছে মানে রুট কজ থেকে ট্রিটমেন্ট করা। তো ম্যাডাম যেরকম বললেন লাম্বার স্পন্ডিলাইটিস আজকে আমাদের টপিক রয়েছে, তো টক্সিন আলটিমেটলি আমাদের অ্যাকুমুলেট হচ্ছে লাম্বারে। তো সেখান থেকে বার করতে গেলে আমাদেরকে পেশেন্টকে পুরোপুরি রেডি করতে হয়। 15 দিন বা 21 দিনের পঞ্চকর্মা থেরাপিতে পেশেন্টকে রেডি করে তারপর পেশেন্টকে ফাইনালি আমরা বস্তি বা বিরেচন দিয়ে পেশেন্টকে সেটা ডিটক্সিফিকেশন করি। আগে থেকে প্রিপেয়ার করতে হবে। এক্স্যাক্টলি, প্রিপেয়ার করতে হবে। মেইন টার্গেট হচ্ছে ডিটক্সিফিকেশন, যেটা পেশেন্টের শরীর থেকে টক্সিন আমাদেরকে বার করতে হবে। তখনই গিয়ে কিন্তু আমরা ক্রিটিক্যাল পেশেন্টদেরকে আরাম দিতে পারি। কেন কি নর্মালি যাদের কোমরে হাড় ক্ষয়ে গেছে সেটা একটা তো হবে না, সে মাল্টিপল হাড়গুলো এফেক্ট হয়ে গেছে। যাদের সার্ভাইকাল লাম্বার আর অস্টিওআর্থ্রাইটিস 3টেই রোগ হয়ে গেছে, তাকে কিন্তু 3 জায়গা থেকে আমাকে ডিটক্সিফিকেশন করতে হবে, 3 জায়গাতেই কিন্তু টক্সিন রিলিজ করতে হবে। তো পঞ্চকর্মা থেরাপি ওদের জন্য খুব ইম্পর্টেন্ট। একদম। সুতরাং যেতে যেতে আপনাদের বলে রাখি যে আগামীকাল কিন্তু অবশ্যই বর্ধমান চেম্বার রয়েছে, আপনারা যোগাযোগ করে নিন। অনেক ধন্যবাদ ডক্টর খানকে এবং ডক্টর রয়কে, ধন্যবাদ আপনাদের জানাই। নমস্কার।